দেখেন আমি এইভাবে সরাসরি কখনোই বিএনপির বিরুদ্ধে গিয়ে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইতে পারি না। আমি গতকালকে ১ম সরাসরি আমার 15 মিনিটস এর একটা প্রোগ্রাম করেছি, সেখানে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চেয়েছি। কেন চেয়েছি? ১ম কথা হচ্ছে যে তারেক রহমানের প্রতি আমাদের একটা বিশাল প্রত্যাশা ছিল। সারা দেশের মানুষেরই ছিল এবং উনার কথাবার্তা আমরা গত কয়েক বছর ধরে যেটা শুনেছি সেখানে মার্জিত, ভদ্র, ইনফরমেটিভ, তারপরে একটা স্বপ্ন উনি আমাদেরকে দেখিয়েছিলেন। ১ম এই আমি ধাক্কা খেয়েছি যেদিন বেগম খালেদা জিয়া মারা গেলেন। মারা গিয়েছে আসলে উনাকে যেদিন ডিক্লেয়ার করা হয়েছে তার আরো অনেকদিন আগে উনি মারা গিয়েছেন। প্রায় আমি মনে হয় গুনেছিলাম যে প্রায় ১৭-১৮ দিন আগে উনি মারা গিয়েছিল। এবং এটা উনার যে দায়িত্বরত ডাক্তার তিনি নিজে এবং বিএনপিপন্থী ডাক্তার। তিনি নিজে আমার কাছে স্বীকার করেছেন। তো মনে করেন এই বিতর্কে আমরা যাচ্ছি না। যেহেতু এটা মেডিকেল একটা ব্যাপার, উনি ঠিক আছে মেডিকেল সায়েন্সের প্রযুক্তির মাধ্যমে উনাকে বাঁচিয়ে রাখা হয়েছে আর্টিফিশিয়ালি। কিন্তু উনি তো মানে মৃত্যু পথযাত্রী। উনি তো মৃত্যুর সাথে লড়ছিলেন। এটা তো সত্যি কথা। যদি এটা সত্যি হয় তাহলে উনি খুবই অসুস্থ ছিলেন এবং তারেক রহমান জানতেন যে উনি মৃত্যুর হাত থেকে বেঁচে আসবেন না। এটা তো উনি জানতেন। ডাক্তাররা এইটুকু তো বলেছে উনাকে। উনি লন্ডন থেকে গেলেন বাংলাদেশে যাওয়ার পরে সেখানে সোজা গেলেন উনি জনসভায়। এবং এখানে অনেকগুলো প্রশ্ন আসলে আসে। উনি অনেক উনি ইয়েতে ছিলেন আপনার কি বলে নিরাপত্তা ঝুঁকিতে ছিলেন। এত নিরাপত্তা ঝুঁকিতে থেকে উনি আসার পরে যেভাবে মাঠে চলে গিয়েছেন আমার কাছে এটা খুব নিরাপত্তা ঝুঁকির পূর্ণ একজন মানুষকে মনে হয়নি। আচ্ছা তারপরেও যাই হোক, উনি যে জনসভাটাতে গেলেন, এই জনসভাটাতে না গিয়ে একজন সন্তান হিসেবে কি উচিত ছিল না আগে মায়ের সাথে দেখা করা? উনি তো জানতেন উনার মায়ের একদম শেষ মুহূর্তে আছেন। যদি মারা নাও যায় উনি ধরে নিলাম এটা। কিন্তু একজন মানুষকে এইভাবে রেখে উনি রাজনীতি করেছেন। এটা যার এই সন্তান হিসেবে মায়ের প্রতি যার এই দায়িত্ব, সে দেশের প্রতি কতটুকু দায়িত্ব পালন করবে আমি জানি না। তারেক রহমানের ব্যাপারে আসলে কথা বলতে গেলে খুব আ মানে অ্যাটাকিং ইয়েতে কথা বলতে পারি না। কারণ তারেক রহমান নিজেও আমাকে যথেষ্ট উনি পছন্দ করেন। আমি এখনো পর্যন্ত উনি দেশ পরিচালনার যেহেতু সুযোগ পান নাই, উনাকে নিয়ে একদম 100% বলারও সুযোগ নাই। কিন্তু যেই জিনিসগুলো সামনে এখন পর্যন্ত এসেছে এগুলো নিয়ে যদি আমরা চিন্তা করি, যদি বিশ্লেষণ করি, তাহলে দেখব যে সামনের যেই দেশটা আসলে বিএনপির হাতে যদি যায়, এই দেশটা নিরাপদ থাকবে না। যে কারণেই আমরা আমি আরকি সরাসরি একেবারে আপনাদের এই বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়েছি। এবং বাংলাদেশের মানুষকে যে বিষয়টা বলতে চাই, অনেক মানুষ সারাদিন ফেসবুকে, তারপরে ইমেইল নানানভাবে বিভিন্ন মানুষকে দিয়ে এর জমির সমস্যা, ওর জমি দখল করে নিয়ে গেছে, এর বাড়ি করতে গিয়েছে, সে বাড়ি করতে যাওয়ার পরে রড নিতে হবে, সিমেন্ট নিতে হবে, বালু নিতে হবে, না হলে মারধর। হঠাৎ করে রাতের বেলা এসে জমি দখল করে। এই গত ঈদের দিন গরু কিনেছে, সে কুরবানিটাও দিতে পারে নাই। সকালবেলা তার বাড়ি দখল। মিরপুরের মতো জায়গায়। তো এই যে পরিস্থিতিগুলো, আপনি একটা অফিসে গেলে আপনাকে ঘুষ দিতে হয়। আপনি একটা পাসপোর্ট করবেন, ঘুষ দিতে হয়। আপনি থানায় যাবেন পুলিশের কাছে। আমি বাংলাদেশের মানুষকে অন্তত আশ্বস্ত করছি। এখানে লুকোচুরির কিছু না। একটা পক্ষ তো নিয়েছি। যেই পক্ষ নিয়েছি সেই পক্ষের কাছে আপনাদের এই দাবি, এই সমস্যার যদি সমাধান করতে না পারি, সেদিন আবার সেখান থেকে বের হয়ে আসবো। সো আপনাদের কাছে অনুরোধ থাকবে যে নির্বাচন সামনে, আপনাদের সামনে যে সুযোগ, আমি কালকে ট্রেনের মধ্যে দেখছিলাম, দাদা হয়তো সেই ফুটেজগুলো দেখেছেন, যে ট্রেনের ভেতরে মানুষ দাঁড়িপাল্লার মিছিল করতে, করতে বাড়িতে যাচ্ছেন। এই যে এক বিপ্লব, এই বিপ্লবের সামনে আমরা দাঁড়িয়ে আছি এবং আমার বিশ্বাস বাংলাদেশের মানুষ সত্য ন্যায়ের পক্ষে, সৎ শাসকদের পক্ষে রায় দেবেন এবং চাঁদাবাজদের বিরুদ্ধে তাদের অবস্থান নেবেন। দাদা আমি আপনার কাছে আ ২য় যে প্রশ্নটা করতে চাই সেটা হচ্ছে যে, আপনি দীর্ঘদিন ধরে বিএনপির সাথে আপনার অবশ্যই একটা খুব ভালো সম্পর্ক ছিল। আপনার সাথেও নিশ্চয়ই তারেক রহমানের সরাসরি কথা হয়েছে। আপনি হঠাৎ করে এই বিএনপি থেকে এত 180 ডিগ্রি সরে আসলেন কেন? উম, প্রথম বিষয়টা হচ্ছে যে বিএনপির সাথে আমার যে রাজনীতির অ্যালাইনমেন্ট সেটা না থাকা, মানে যে কোনো সম্পর্কই তো পলিটিক্যাল অ্যালাইনমেন্ট সম্পর্ক। আমি যে রাজনীতিতে চাই, আমি যে বাংলাদেশ দেখতে চাই, আর বিএনপি যে বাংলাদেশ দেখতে চাই, এই দুটার মধ্যে তফাৎ। বিএনপির মূল সমস্যাটা যেটা হয়েছে, আমার সাথে তারেক রহমানের এট লেংথ আলাপ হয়েছে, দীর্ঘ সময় ধরে আলাপ হয়েছে। লাস্ট যে আলাপটা, মানে যেখানে আমাদের বিচ্ছেদটা হলো আর কি। আম, আমি তারেক রহমানকে কয়েকটা সাজেশন দিচ্ছিলাম ওই ওই মিটিং এ। এবং আমার সাজেশনটা যদি উনি শুনতেন তাহলে
প্রবাবলি বিএনপির আজকের এই অবস্থাটা হয় না। আহ, সেটা হচ্ছে যে বিএনপি যেটা চায়, আমি যেটা ওনার সাথে কথা বলে বুঝলাম, সেটা হচ্ছে যে এই যে একটা বিপ্লব হয়ে গেল, আমাকে যে রাষ্ট্রটা সংস্কার করতে হবে, বদল করতে হবে, এটা আগের রাষ্ট্র আর চালানো যাবে না, সেটা উনি মানতে নারাজ। উনি আগের সমস্ত ব্যবস্থা রাখবেন, আগের ব্যুরোক্রেসি, আগের প্রশাসন, আগের জুডিশিয়ারি, আগের সিস্টেম, আগের আইন, আগের সংসদ, সবকিছু আগের মতো। এবং কেন? সেটা হচ্ছে যে উনি ওই রাষ্ট্রটাকে বোঝেন, ওই আগের রাষ্ট্রটাকে বোঝেন। সেখানে শুধু শাসক বদল হবে, মানুষের ভাগ্যের বদল হবে। কিন্তু আমি তো শাসক বদলের জন্য আমরা লড়াই করেছি, জীবন দেয়নি আমাদের বাচ্চারা। বাচ্চারা দিচ্ছে শাসন বদলানোর জন্য। এখন আমি বুঝে গেলাম যে উনি এটা করবেন না, তখন তো তার সাথে থাকার আর কোনো উপায় নেই। আমি তো রাষ্ট্রকে বদল করতে চাই, আমি তো নতুন একটা রাষ্ট্র চাই, আমি তো সিস্টেমটা বদল করতে চাই, আমি তো নতুন একটা সিস্টেম চাই, আমি তো আবার সেই একই জিনিস, একই দুর্নীতি, একই প্রশাসন, একই পুলিশ, একই নিপীড়ন, একই গুম খুন, ওইটা তো আমি চাই না। তাহলে ওইটা বদলের জন্য ওনার ওনার চিন্তা কি? ওনার কোনো চিন্তা নেই। আমি এবার বলি ওনাকে আমি আসলে কি কি সাজেশন দিয়েছিলাম। প্রথম সাজেশনটা ছিল যে দেখেন, আপনি 4 দলকে রিভাইভ করেন, 4 দলকে রিভাইভ করেন, ডাকেন সবাইকে, দেখে আপনি 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 জাতির বিবেক হন। আপনার ক্ষমতায় যাওয়ার দরকার নেই, আপনি ক্ষমতার উপরে চলে যান। আপনি 4 দলকে ডেকে এটাকে রিভাইভ করে আপনি বলেন যে আপনারাই চালান, আমার দল আপনাদেরকে সমর্থন দেবে, আমি আপনাদেরকে সাপোর্ট, দেশ আপনারা চালান, আমরা একসাথে দেশ চালাই। আমাকে সামনে নিতে হবে না, আমি পিছনে থাকবো, আমি পিছনে থেকে আপনাদেরকে সাপোর্ট। এই কথাটা যে যে লিডার বলবে, তাকে ছাড়বে, তার অনুসারী না ছাড়বে না। আমি তো আমার লিডারশিপটাকে এস্টাবলিশ করি। আমি আর একটা সাজেশন দিয়েছিলাম ছাত্র দলকে ডিজলভ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেওয়ার জন্য। কারণ ছাত্র দলে কোনো রিক্রুটমেন্ট নাই, ফ্রেশ ব্লাড নাই, এই সংগঠন তো চলবে না, এই সংগঠন থাকবেও না। তাহলে আমাকে ছাত্রদলকে রিভাইভ করার জন্য কি করতে হবে? আমি বলছিলাম যে আপনাদের সবাই ছাত্রদল সবাইকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিতে হবে। গণসংগঠন হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আপনারই গণসংগঠন হলো, যারা ছাত্রদল করতে আসে, বিএনপি যারা করতে আসে, বিএনপি মনা যারা, তারা ছাত্রদল করবে, দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেখানে আপনার দলের লোকের, ছাত্র দলের একটা বেটার কন্ট্রোল থাকবে, আর আপনিও ওইখান থেকে রিক্রুট করতে পারবেন আপনার লোকদের, বিএনপির লোকদেরকে আপনি ওখান থেকে রিক্রুট করতে পারবেন। তাহলে একটা স্ট্রং ছাত্র শিবিরের পাশাপাশি আর একটা স্ট্রং ছাত্র সংগঠন আমরা পেতাম। মানে সেটাও শুনলেন না। মানে বিষয়টা হচ্ছে একটা নির্বাচন দিতে হবে, এবং নির্বাচনের পরে আমরা ক্ষমতায় যাবো, দ্যাটস ইট। তাহলে এত 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 24 হলো কেন? জুলাই বিপ্লব হলো কেন? এত বাচ্চার রক্ত দিল? মানে এখন বিএনপির প্রোগ্রাম গুলো দেখে কোথাও এই বিপ্লব আছে? এই কার্ড দিব, ওই কার্ড দিব, সেই কার্ড দিব, কার্ডের পরে কার্ড। তো তার সাথে তো পলিটিক্যাল অ্যালাইনমেন্ট করার কোনো জায়গা নেই, কোনো জায়গা নেই। এবং তারপর থেকে আমি আমি তখনই বুঝে গেছি যে এই দল আসলে ক্ষমতা আসতে পারবে না। কারণটা হচ্ছে যে বিপ্লবের পরে তো একটা দেশের মানুষের, জনমানুষ চেঞ্জ হয়ে যায়, মানুষের চিন্তা চেঞ্জ হয়ে যায়, মানুষের ভাবনা চেঞ্জ হয়ে যায়, অ্যাসপিরেশন চেঞ্জ হয়ে যায়, আকাঙ্ক্ষা চেঞ্জ হয়ে যায়, স্বপ্ন চেঞ্জ হয়ে যায় একটা বিপ্লবের পর। ওইটাকে বিএনপি আর ধারণ করতে পারবে না, এবং পারেও নি, পারলেও না। এবং সেটা আগামী 12 তারিখে বোঝা যাবে যে বিএনপি নিজেকে মনে করতেছে 200-র বেশি আসনে জিতবে। হ্যাঁ, কুজার চিত হয়ে শোয়ার সব, ভূমিধ্বস পরাজয় হবে, এমন এমন পরাজয় হবে যেটা তারা কল্পনাও করেন, এমনকি আমরাও কল্পনা করতে পারতেছি না কি পরাজয় হবে। এই পরাজয়ের মুখে দাঁড়াচ্ছে। আমি আগের প্রসঙ্গটায় আসি। মানে আমি প্রত্যেককে চিন্তা করতে বলবো যে ধরেন আপনি তারেক রহমান,
এবং খোদা না করুক আপনার মা এরকম একটা অবস্থায় একটা হসপিটালে, এভার কেয়ার হসপিটালে এইভাবে অচেতন অবস্থায় আইসিইউ আছে, আপনি কি করতেন? লন্ডন থেকে ফিরলেন, কি করতেন? নেক্সট কাজটা কি হতো বলেন, নিজে চিন্তা করুন। আমার আমার কথা ভাবতে হবে না, আমার কোনো সাজেশন শোনার দরকার নেই। আমার মা হলে আমি নামার পরে ওইখান থেকে হেলিকপ্টার নিয়ে এভার কেয়ারে যেতাম। এভার কেয়ারে কিন্তু হেলিকপ্টার ল্যান্ড করার ছাদের উপরে একটা জায়গা আছে, গোল জায়গা, দেখেন ওটা কিন্তু হেলিকপ্টার ল্যান্ড করার জন্য ওখানে তৈরি করা হয়েছে। এভার কেয়ারেই ল্যান্ড করা যায় হেলিকপ্টার। আমি ওখানে নেমে ইমিগ্রেশন শেষ করে আমি এভার কেয়ারে যে ল্যান্ড করতাম, আমি মাকে দেখতাম, আমার মায়ের সাথে দেখা হয়ে যেত। তারপরে আমি হেলিকপ্টারে করেই এসে আমার ইয়ের জায়গাতে নামতাম, জনসভার জায়গাতে নামতাম, জনসভা করতাম। আমি একজন পলিটিক্যাল লিডার, মানুষজন আমাকে দেখতে চায়, কথা শুনতে চায়, আমি ওখানে নামতাম, কথা বলতাম। কোনো সময়ের কোনো সমস্যা হতো না, তাড়াতাড়ি হতো, এটা অনেক তাড়াতাড়ি হতো, এফিসিয়েন্ট হতো। কিন্তু সেটা তো করবে না, কি করা হলো? স্পেকটাকল, প্রচুর আর্মি, হাজার হাজার আর্মি তাকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে। ওরে বাপ রে বাপ! এইরকম সিকিউরিটি ট্রাম্পও পায় না, দুনিয়ার কোনো মানুষ পায় না। দেখাইতে হইল যে আমি একজন বিশাল কিছু তালে বড় হয়ে গেছি বাংলাদেশকে রক্ষা করার জন্য। দাদা, হ্যাঁ, দাদা আমরা আমরা ফাঁকে একটু আমাদের সাথে কয়েকজন প্রার্থী যুক্ত আছেন, হ্যাঁ? ওনাদের কাছ থেকে 1 মিনিট 2 মিনিট করে একটু বক্তব্য নিয়ে নেই, ওনারা যেহেতু ব্যস্ত আছেন, একটু ছেড়ে দেই, হ্যাঁ? আচ্ছা, আচ্ছা, ইলিয়াস, আমি